রেপ করেছে 2 লাখ, সরি 30 লাখকে মেরেছে আর 2 লাখকে রেপ করেছে। এই যে এক গাঁজাখুরি, এই যে এক কথা বলে বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটাকে জীবনে কোনোদিন যেন ঠিক না হইতে পারে। প্রতিটা ঘটনায় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি যখনই এগুলো আসে নতুন করে এই ভাঙা ঢোল এগুলো বাজাইতে থাকে যে পাকিস্তান আমাদের এগুলো। আরে পাকিস্তান মিলিটারি ডোন্ট, পাকিস্তানি মিলিটারি খাচ্চর মাচ্চর এগুলোর করে না। পাকিস্তানের সুন্দরী মহিলা আছে। পাকিস্তানের মহিলাদেরকে এই আর 71-এর সময়ের অবস্থা তো আরো আমাদের জঘন্য ছিল। তো তারপরেও যদি কারো মারে যদি লাগায় থাকে, কারো বন্ধে যদি লাগায় থাকে, তাহলে আমাদের জানায় না, আমরা দেখবো যে পাকিস্তানের বীজ কার কোথায় কোথায় আসে, এগুলো আমাদের জানা দরকার আছে। তো এগুলি নিয়ে ভাই কথা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, ভাষা সংলগ্ন রাখতে পারি না, সরি। বাট এগুলো দিয়ে আপনাদেরকে প্রতিদিন বাস ঢোকানো হচ্ছে এই এক রাজনীতি দিয়া। এই যে এখন বলা হচ্ছে না এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি, বাংলা ভাষা আমার বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের যারা আপনারা বুঝায় তারা কেমনে জানেন? সব বলি আপনারা, শুনলে অনেক কষ্ট লাগবে আমার কথা, আমি সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। কথা যেটা বলি এটা মাথায় রাখেন। এই যে এমপি মন্ত্রী যে আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল, বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হইতো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেইখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। জয় বাংলা, জয় শ্রীরাম না, এখানে এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ, এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানও মুসলমান, আমরাও মুসলমান, তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশে অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে, তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও, উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলা যান পাকিস্তান কি করবে না করবে, পাকিস্তানের সাথে আমার কি সম্পর্ক, সব ভুলে যান, আমার দরকার নেই। কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই যে কৃত্রিমভাবে তৈরি করে, এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন, আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসেবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে। আর ওটা আজাদি মানেটা কি? আমি আজাদি চাবো না, আজাদি শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন,
পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আছে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়ে পূজা করানো হয়। আমারে ছোটবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের মানুষ, অন্তত সব দেশে থাকেন, একজন মানুষ আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন, একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোন দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোট বাচ্চাদের। আমারে কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে। পাটের রচনা ছিল, অনেক রচনা ছিল, আপনার আগে গরুর রচনায় শিখতে হবে। এবং এইটা মোস্ট আপনার মানে একটা থাকতো, পসিবিলিটি থাকতো, এটা আপনার এক্সামে আসবেই। মেট্রিক পর্যন্ত এই গরুর রচনার এই বিশাল গুরুত্বপূর্ণ এক রচনা। আরে ভাই, গরুর যদি আপনি পশুর পার্টস যদি শিখতে চান, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে ব্যাং দিয়া নানান কিছু দেখানো হইতো, বায়োলজির বিশেষ করে। তো আপনি যদি যদি ওই কারণে পশুর সায়েন্সের কারণে যদি পশু তার ব্যাং শিখেন, ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ কি কোথায়, তো গরু কোত্থেকে আসলো, এইটা আপনার মাথায় নিতে হবে যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে। এবং বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যাইতে চায়, তাইলে বাংলাদেশে বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ দুই দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন আরেকটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে, আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ, আপনি সেকেন্ড চয়েস। বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনোই সেকেন্ড চয়েসে আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ হয় তারা রাজনীতি করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো, একজনের সাথে কথা হচ্ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপি করলে আমরা পলিটিক্স বাদ দিয়ে দিব, আমাদের মানুষ তৈরি করার দরকার, আমরা মানুষ তৈরি করবো, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায়, আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শোনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর সেচ্চোর আছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর সেচ্চোর বাটপার এগুলো সব এত মানে দুর্নীতি করে চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেট হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের, অসহায় কিসিমের এই চোর বাটপার গুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগের গুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপার গুলো আওয়ামী লীগ করে। আপনি তারে প্যারালালি চলতে দিবেন আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যেতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না, ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে। না, আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে, পুরায়া জ্বালায়া কি করা লাগে সবকিছু জানে তারা। সো ভাই, যেই জন্য এত কিছু বললাম, যে এই যে 71-এর ভাষা আন্দোলন আর এই যে 71-এর মুক্তিযুদ্ধ আর 21-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে। এটা ঢুকায় পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সাদা মারার জন্য এগুলো করা হয়। অতএব
এই যে এখন নতুন সরকার এসে হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তান আমলে এই সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কি কি চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না শুই না, ভাই আপনার কাছে অনুরোধ একটু শুনেন, নিজেরে প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে, তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানের, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস, যে কেসগুলো সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যে কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল। একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজনও মারা যাক, একজনও রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা 20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেয়া হোক যদি আসলে সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না। এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে। আমরা এই গান আর শুনতে চাই না। ভাই পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে, যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমাদের দরকার না, আমার এমন কোনো ভাল নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নিবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার, সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যে চেতনা দেখান কোনো সমস্যা, চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয়, এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ে দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোনো সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলে মেয়েরা পড়াশোনা করেন, এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এখানে পড়াশোনা করে। আপনাকে বোকাচোদা বানায় রেখে দিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গতকালকে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, সেনাবাহিনীর কোনো একজন অফিসার কিংবা সৈনিক কোনো একজনের সাথে ঢাকা 17 আসনের যিনি দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর খালিদুজ্জামান ভাই, তো খালিদ ভাই সেখানে খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। আমরা সেখান থেকেই শুরুটা দেখেছি। এর পেছনে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না। আমি খালিদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লোকটাকে চাইলেও খেপানো খুব কঠিন, এরকম টাইপের খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ। তিনি হঠাৎ করে সেনাবাহিনীর মানে একটা গেটে যায় তিনি এত ক্ষেপে যাবেন, এটা আমি বাই করি নাই। এখানে এটার পেছনে আরো অনেক কিছু আছে, কিন্তু প্রশ্নটা বা বিতর্কটা ওইটা নিয়ে না, যে উনি কতটুকু রেগেছেন, সেনাবাহিনী অফিসার কতটুকু রেগেছেন, ওইটা না। প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে? আমি গতকালকে আমার পেজে জুলকারনাইন স্যার ওনার পেজের একটা ভিডিও আমি আমার পেজে আমি শেয়ার দিয়েছিলাম। আমি জানি না এটা প্রথমে কে করেছেন, প্রথমে কে আপলোড দিয়েছেন আমি জানি না, মানে কাকে প্রথমে দিয়েছে। এটা যদি সেনাবাহিনী মনে করে দেশের স্বার্থে বা কোনো কারণে এটা প্রকাশ করা দরকার, প্রচার করা দরকার, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উচিত ছিল আইএসপিআর থেকে এটা করা, মিডিয়াকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া, অথবা সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজ আছে,
ইউটিউব চ্যানেল আছে, সেইখানে এটা আপলোড দেয়া। সেটা না করে তাদের নিশ্চয়ই তারা প্রথমে এটা যার কাছে এসছে সে তাদের কচু ক্ষেতের ভাতাপ্রাপ্ত, তো এই কচু ক্ষেতের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে তারা দিয়েছেন। এই জিনিসটা একটা খুব রহস্যজনক এবং খুবই লজ্জাস্কর একটা বিষয় যে সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই নোংরা রাজনীতি, শয়তানি এখন পর্যন্ত তাদের মাথার ভেতরে আছে। এই কারণে আমি আজকে মনে করলাম, তারপরে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখনো বলার সময় আসে না। আমি বিভিন্ন মাধ্যমে শুনছি, আমাকে গত 3-4 দিন আগে একজন ঢাকারই একজন ক্যান্ডিডেট ফোন করে বললেন যে তিনার যারা কর্মী আছেন এইসব কর্মীদেরকে একটা বিশেষ সেনাবাহিনীর একটা শাখা থেকে, আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা গোয়েন্দা সংস্থা, সেটা থেকে আপনার নাম চেয়েছে, তাদের নাম সংগ্রহ করছে। তো কেন নাম সংগ্রহ করছে আমরা জানি না। যদি এরকম কিছু থাকে যে বিশেষ হবে, অভিযান হবে, সেই অভিযানে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলি নাই, কোনো একটা রাজনৈতিক দলকে তারা মাঠে যাতে তারা কাজ করতে না পারে এই জন্য তাদের লোকজনকে ধরপাকড় হবে বা কোনো দলকে সুবিধা দেবেন। গত 1.5 বছরে চিহ্নিত কারা কারা চাঁদাবাজি করেছে, কারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, এখনো করছে, তারা চিহ্নিত, তাদেরকে ধরেন। সেটা যদি জামাতের আমির হয়, জামাতের আমিরকেও ধরেন, কোনো সমস্যা নেই। যদি বিএনপির বিশাল বড় নেতা হয় তারও ধরেন, ওইটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে আমি গতকালকের এই ভিডিওটার পিছনে অনেক বড় ধরনের একটা কনস্পাইরেসি আপনার লক্ষ্য করছি। আমার সন্দেহ হচ্ছে যে তারা কিছু একটা হাসিল করার জন্য এই কাজটা করেছে। আদারওয়াইজ সেনাবাহিনীর আমি যেটা শুনলাম, এই ভিডিওটা আরো প্রায় মাসখানেক আগের, অনেকদিন আগে। তো সেই ভিডিওর হঠাৎ করে এসে তারপরে সেনাবাহিনী ছাড়বে এবং সেনাবাহিনীর বডি ক্যামের ফুটেজ তো আর যেখানে সেখানে পড়ে থাকে না, তাই না? এটা যে এসে চাইলো আর বের হয়ে গেল, এরকম তো হইতে পারে না। তারা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে তারা এটা প্রচার করেছে। কেন করেছে সেটা আমরা জানি না। এটার প্রেক্ষিতে সেনাবাহিনীকে আজকে কিছু কথা বলতে চাই। দেখেন সেনাবাহিনীর ভাইরা, আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনারা এই দেশের অনেক সম্মানের একটা জায়গায়, আপনাদের এই দেশের প্রয়োজন আপনাদের মানে এটা অপরিসীম, এটার কোনো শেষ নেই। মানে আপনারা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে না, সম্ভব না এটা। আপনাদের জাউরামির কারণেই গেল 15 বছর এই দেশের সার্বভৌমত্ব ছিল না। আপনি নিজের সম্মান চাবেন আর শয়তানি করবেন, দুইটা একসাথে আপনি পাবেন না। হ্যাঁ, এটা আপনারা অনেক আগে থেকেই করেছেন। 1/11 থেকে আপনারা জাউরামি শুরু করেছেন। 1/11-এ আপনাদের সেনাবাহিনী যেসব অফিসারদের সন্তানদেরকে বলতে চাই, বাবা তোমাদের বাবা যদি নাকি তোমার বাবার যে বেতন, সেই বেতনের চাইতে যদি বেশি সম্পত্তি তোমার ঘরে থেকে থাকে, তাহলে বুঝবা তোমার বাবা চুরি করেছে। যারা 1/11-এর ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, এত ভাবনার আর কিছু নাই। আপনারা গত 15 বছরে আপনাদের সেনাবাহিনীর অফিসারদের বউ, আপনার সেনাবাহিনীর অফিসার মেয়ে, মা, সন্তান, তাদেরকে ধর্ষণ করিয়েছেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার লোকজনকে দিয়ে। কোথায়? এই পিলখানায়। শুধু আপনি ধর্ষণ করাই শেষ না, আপনি ধর্ষণ করানোর পরে যেই সেনাবাহিনীর অফিসাররা এটার বিচার করতে চেয়েছে তাদেরকে আপনারা গুম করেছেন, তাদেরকে গ্রেনেড হামলা মামলায় আসামি করেছেন, জোর করে চাকরিচ্যুত করেছেন, নির্যাতন করেছেন, দেশ ত্যাগে বাধ্য করেছেন। এটা আপনারা করেছেন, বিচারটা করতে দেন নাই। এরপরে কি করেছেন? সেই বিচারের পুরো অপরাধের দায় বিডিআরের উপরে চাপায় বিডিআরের নিরীহ মানুষগুলোর উপরে নির্মম নির্যাতন চালিয়েছেন। এটা সভ্য কোনো সমাজে, নিকট অতীতের কোনো পৃথিবীতে আজ পর্যন্ত এটা ঘটে নাই। মানুষকে জিজ্ঞাসাবাদের নামে 30 দিন 40 দিন আপনারা আটকে রেখে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন। জেলখানায় যে বিডিআর সদস্যরা গিয়েছে, যারা বের হয়েছে, তাদের অনেকের আমাকে ভিডিও কল করে দেখিয়েছে এই কোমরের মধ্যে, এই রানের মধ্যে ড্রিল মেশিন এই দিক দিয়ে ঢুকিয়েছেন, ওই দিক দিয়ে ড্রিল মেশিন বের করেছেন।
সেই দাগ, সেই ক্ষত নিয়ে তারা এখনো পর্যন্ত অনেকে জেলখানায় আছে। ক্যান্সারের রোগী, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আজকে আওয়ামী লীগের একজনের এই আপনার স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানকে নিয়ে খুবই খারাপ জিনিস, এটা খুবই মানে কি বলবো যে একটা মানে কষ্টের একটা চিত্র, যে একজন মা তার সন্তানকে নিয়ে তারপর সুইসাইড করেছে। কিন্তু আপনি কি জানেন এই ছেলে এই নারীকে ছাড়া তার আরো 2-3টা বউ ছিল, এই নারীর কাছে সে আসতো না, এই নারীর সাথে তার সম্পর্ক এমনিতেই ছিল না, তার পরিবারের লোকজন ওই মেয়েকে করত, নির্যাতন করত। সেই নারী মারা গিয়েছে এই পারিবারিক সমস্যার কারণে। একটা বিশাল প্রথম আলো, ডেইলি স্টার দুইজনে মিলা, ওদিকে চ্যানেল 24 এমন এক তৈরি করলো যে স্বামীর শোকে স্বামীকে জেল থেকে বের করতে না পেরে, তারপরে মিথ্যা মামলার অপরাধে স্বামীর এই অত্যাচারের এই দুর্বিষহ অবস্থা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। কি সেই মানে মিউজিক একটা করে দিলে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির মতো বিশাল করুণ দৃশ্য দেখা যাইতো, বানায় দিলেন। কিন্তু এই যে বিডিআররা এখনো পর্যন্ত যে জেলখানায় পড়ছে, এখন পর্যন্ত প্রায় 450 আলেম জেলখানার ভিতরে কোনো অপরাধ ছাড়া, তারা বাপ মার মারা যাওয়ার পরে তাদের প্যারোলে যাইতে দেওয়া হয় না অনেককে। সেটা নিয়ে নিউজ করেন নাই তো? কি অপরাধ তাদের? এটা আপনারা করেছেন। আপনাদের নিজেদের অফিসার নিজেরা নিজেদের ক্যান্টনমেন্টের ভিতরে লুকিয়ে গুম করে রেখেছেন। আপনারা পাহারা দিয়ে 2018 সালে একটা রাতের ভোটের নির্বাচন করিয়েছেন, 2014 সালে করেছেন ভোটারহীন নির্বাচন, 2024 সালে করিয়েছেন ডামি নির্বাচন। এগুলো আপনারা করেছেন। আপনারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো করতে গিয়ে চুরি, বাটপারি যা আছে সবকিছুই সেনাবাহিনী করেছে। এখন আপনারা তারপরে সম্মান চান, আপনাদেরকে সম্মান করতে হবে। সমস্যাটা কি হয়েছে শুনেন। এই খালিদুজ্জামান ভাই ভিডিও নিয়ে এক মেজর, রিটায়ার্ড, তিনি মেজর না ক্যাপ্টেন না কি যেন একজন সেনা কর্মকর্তা আর কি, তিনি ভিডিও বানিয়েছেন। আমি আর পিনাকি ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে। খালিদুজ্জামান একা না, বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে। এটা ইলিয়াস পিনাকির কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সেই চিন্তা করেন। আপনারা চান হচ্ছে কি জাউরামি যত ধরনের আছে সব করবেন, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। সেদিন গুজার গায়া, ওই দিন আর বাংলাদেশে ফেরত আসবে না। জাউরামি করবেন, বের হয়ে যাবে। আমি থাকবো না, আরেকজন থাকবে, কেউ না কেউ থাকবে, বলে ফেলবে। এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে। খালিদুজ্জামান ভাই বলেছে যে আপনারা দেশের 12টা বাজিয়েছেন, তার দেশের 12টা আপনারা বাঁচিয়েছেন, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নাই। একজন পুলিশের সন্তান যদি নাকি কেউ দেখে, মনে করেন পুলিশে যদি অস্বাভাবিক সম্পদ দেখে, পুলিশের ছেলে মনে করেন R1 নিয়ে ঘুরছে, BMW নিয়ে ঘুরছে, চোখ বন্ধ করে বলে দেবে ওর বাপের হয়তো অন্য পারিবারিক ব্যবসা থাকতে পারে, বাপের ভাইয়ের ব্যবসা থাকতে পারে, নিজের পৈতৃক সম্পত্তি থাকতে পারে, কিছু না, পুলিশের ছেলে শালা ঘুষখোরের পোলা, বলে ফেলবে। সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন না, কারণ ওনাদের আবার গায়ে লাগবে। কিন্তু আপনিও চোর, যাহাই পুলিশ আপনিও ঠিক তাহাই। তারা চুরি করে, আপনারা চুরি করেন, ভাব মারার কিছু নাই। চুরি কোথায় করেন নাই বলেন? 111-এ ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে আপনারা চুরি করেছেন, করেন নাই? আপনারা এই যে কি বলে এই ওই যে কন্ট্রাক্টরি করেন, যে এই যে কন্ট্রাক্টরি টাকা পয়সা যেগুলো কিনা করেন আপনারা, এটার হিসাব পুরোপুরি হিসাব দিতে পারবেন আপনারা? পারবেন না। সেখানে যারা যারা আছেন কি পরিমাণে টাকা পয়সা মালিক হয়েছে এটা আপনারা নিজেরাই জানেন। তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ওনারা তো সৎ মানুষ, ওনারা কোনো আকাম কুকাম করেন না, এই জন্য ওনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়, কর্পোরেশন, অধিদপ্তর, পরিদপ্তর সব জায়গার উপরের চেয়ারটা ওনাদের। ওনারা ওটা ডিজি নাই চেয়ারম্যান, কোনো না কোনো এক ইয়ের মধ্যে তারা প্রশাসক হয়ে তারপর বসে আছে। যত জাউরামি সবাই সেনাবাহিনী করে। আপনি বাংলাদেশের যত জায়গায় যত শয়তানি, এই যে শোনেন না আপনারা ভূমিদস্যু, যত ভূমি আপনার আছে, এই আবাসন প্রকল্পগুলো আছে, সব জায়গার পেছনে হইল গিয়ে এরা হয় রিটায়ার্ড নাই
আপনার সার্ভিং অফিসার, তারা আসেই আত্মীয় স্বজন দিয়া, শালা দিয়া, সুমন্দি দিয়া, ভাই দিয়া, মা দিয়া, কোনো না কোনো কিছু দিয়া, কারণে কারণে ওইখানে রেখে দিচ্ছে, বউরে দিয়া এগুলো করে রাখছে। জাউরামে যত কিছু আছে, তারপরে ওনাদের নিয়ে কিছু বলা যাবে না। ভাই আপনাদেরকে আমি বলি, আপনারা মনে করেন নিজেদেরকে যে সম্মানিত জায়গায় রাখবেন, আচ্ছা আপনাদেরকে দেওয়া হয়েছে এরকম কয়েকটা জায়গার নাম আমি বলি আপনাদের, কোন জায়গায় আপনারা ঠিক করতে পেরেছেন? আপনারা তো মানে আলাদা শ্রেণী, সবসময় একটা ক্লাস্টার একটা ফর্মে থাকতে চান, তো কাজ তো করতে হবে, তাই না? আপনারা যে মানে নিজের আলাদা কিছু করেছেন এটা তো আপনাকে বুঝাইতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজের কি পরিচালক, একজন ব্রিগেডিয়ার হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন ডিজি কি, একজন ব্রিগেডিয়ার হয়। ওই ডেস্কোর একজন কি, একজন ব্রিগেডিয়ার। ওই ডেসায় একজন আছে, ওই পেট্রোলিয়াম ইয়েতে আছে, ওই তিতাসে আছে, বিভিন্ন জায়গায় প্রথম পদটা তাদের। সিটি কর্পোরেশনের মতো চুরির জায়গাতেও ওনারা প্রশাসক বসায় রেখেছেন। বিডিআর, এমন কোন বর্ডারের কোন সীমান্ত, বিডিআরের ভাইরা আমার অনেক পছন্দ করে, তারপরে সত্যি কথা ভাই, এমন কোন সীমান্তের কোন জায়গা আছে যেখান দিয়ে কিনা মাদক চোরাচালান হয় না? এমন সীমান্তের একটা জায়গা আছে, একটা সীমান্ত আছে যেখান দিয়ে মানব পাচার হয় না, গরু পাচার হয় না, পোশাক পাচার হয় না, চিনি পাচার হয় না, লবণ পাচার হয় না? এমন জায়গা আছে? বিশেষ করে মাদক দেশ ধ্বংস করে দিচ্ছে। তো সে বিডিআর এর উপরে কারা? ওনারা। বিডিআর এর অফিসার বিডিআর হইতে পারবে না, ওনারা অফিসার হবেন। অফিসারে ওনারা বাল ফালিয়ে ফেলবেন। ওনারা বিডিআর কে বিশাল সৎ এক ইয়ে হিসাবে, সংস্থা হিসাবে তৈরি করেছেন। ওনাদের থাকতেই হবে সেখানে, মেরে বিডিআর মেরে সাফা করে ফেলতে হবে, নাম পাল্টাইতে হবে, পোশাক পাল্টাইতে হবে, ওনাদের পাল্টানো যাবে না। ওনারা ঠিক সে আগের মতোই থাকবেন। চারের বার আব্দুল্লাহ হয়ে গেছে। ঢাকা মেডিকেলে চুরি ঠেকাইতে পারছেন? ওষুধ প্রশাসন অধিদপ্তর, ইনসেপ্টা আছে, স্কোয়ার আছে, ভ্যাকসিনকো আছে, এত ওষুধের ইয়ে, আমার এসেনশিয়াল কেন এত সমস্যা? মানে সরকারি ইয়েটা কেন এত ইয়ে হয় না কেন? এটার নাম ডাক নাই কেন? এটাতে খালি দিনকে দিন প্রতিদিন খালি মানে চুরি লসের মধ্যে যায় কেন? আপনি এই বিমানে গেলেও একই অবস্থা, সব জায়গাতে আপনারা যায় যায় চুরি করেন। সে আগে যা চুরি হতো সেটাই করা হয়, আপনারা ভাগ দিয়ে খাইতে হবে। মানে ওনাদের অবস্থাটা হয়েছে, ওনারা ওপরের একটা পদে যাবে, যা লুটপাট করে খাবে, এই খাওয়ার ভাগ আনার জন্য যায়। কোন জায়গায় কি আছে আপনারা ঠিক করতে পেরেছেন? বলেন, এক জায়গা বলেন আমারে। ঢাকা মেডিকেল ঠিক করতে পেরেছেন? দালাল আছে, মানুষ চিকিৎসা পায়, সেখান থেকে দালালরা রোগীদেরকে ধরে নিয়ে যায় আরেক হসপিটালে? পারেন না তো আপনি বাল ফলে এখানে আসেন কেন? ওষুধ প্রশাসন ই করতে পারেন, ডেস করতে পারেন, ডেসাতে পারেন, ওই পেট্রোলিয়াম ইয়েতে পারেন, কোন জায়গায় পারেন আমার? যে এই জায়গাতে আপনি গিয়ে দুর্নীতি বন্ধ করেছেন। পাসপোর্ট অফিসে ধুমায়া দালালি চলে, 2 দিন বন্ধ থাকে, মিডিয়া টিডিয়া একটা ইয়ে করলে, মোবাইল কোড করলে, তারপরে আবার চলে। তারপরে বন্ধ করতে না পারলে আপনি বাল ফেলা এখানে আসেন কেন? যান কেন আপনি? চুরির ভাগানোর জন্য। যত জাউরামি, যত চুরি বাটপারি যা আছে সবকিছুর নেতৃত্ব দেয় সেনাবাহিনী। এখন আপনারা আমি ভালো কেমনে বলবো আমার বলেন? আমি যে কথাগুলি বললাম ভাই, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। ইভেন ওয়াকার স্যার, আপনারা বলি স্যার, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। তো আপনার লোকেদের সাথে কথা হয়েছে, আপনার কাছে কি চাইছি? আমি বলছি যে বিডিআর এর লোককে ছাড়িয়ে দিতে হবে। আলেমদের সন্ত্রাস বিরোধী আইনের যে মামলাগুলো, এই মামলাগুলোতে কোর্ট যদি জামিন দেয়, আপনি ডিজিএফআই ক্লিয়ারেন্সের এই অজুহাতে কারো আটকাইতে পারবেন না। আপনারা 2 দিন পরে বললেন ফুল স্টপ। তো এই যে এরপরে যে বের হইলো কমিশন তৈরি করার পরে, তো সেগুলি কেন হইলো? আপনি না বললেন যে সব দোষ বিডিআর এর? সারা দেশে সব জায়গায় যেখানে বলবেন সবখানে। সো ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো সমস্যা নেই। আপনারা ভাই ভালো কাজ করেন, সেনাবাহিনীর মানুষ সম্মান করুক, আমি নিজেও এটা চাই। সেনাবাহিনীরা একটা আলাদা একটা জগতে থাকবে, তারা তাদের মতো মানে একটা অচ্যুত শ্রেণীর মতো করে থাকবে। এরা আমাদের বিশেষ সময় আমাদের পাশে থাকবে। ঝড়, আমার বন্যা, ঘূর্ণি, আপনার ভূমিকম্প, যুদ্ধ, এইসব সময় সেনাবাহিনী মানুষের পাশে ফেরেশতার মতো এসে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদেরকে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হবে, সবচেয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে, সব দেওয়া হবে, কোনো সমস্যা নাই। যেমনি আছেন ঢাকা শহরের অর্ধেক নিয়ে আসেন, আরো অর্ধেক পুরাটা নিয়ে নেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আরেকটা রাজধানী বানায় দেওয়া হবে ক্যান্টনমেন্ট নামে। থাকেন, দেশি নিরাপত্তাটা তো দেখবেন। আপনার কাজ হয়েছে কার মোবাইলের মধ্যে গুতায় কে কার সাথে প্রেম করে, কার সাথে কি করে, কে বিএনপির লোকের সাথে কথা বলে, বিএনপির লোক তারেক রহমানের সাথে কে বক্তব্য দিচ্ছে,
এগুলো আপনাদের কাজ। ওই অমুক টেলিভিশনে কি নিউজ যাবে যাবে না ওগুলি, এবার তোর কাজ বাংলাদেশের ভিতরে রে, তুই থাকবি বাইরের দেশের থেকে আমার দেশকে আমি রক্ষা করে যায়, তোর বাল আছে কিচ্ছু আছে তোর? তুই ইন্ডিয়া আজকে যদি আমার দেশে যদি 2টা ফাইটার বিমান পারে, তোর আকাশ নিরাপত্তার ব্যবস্থার কিছু আছে? কিছু করতে পারবি? তো তোর মতো বালের সেনাবাহিনী থেকে আমার লাভটা কি? কিছুই নাই। ওনারা ভাব ধরে থাকে বিশাল একটা বালগেডিয়ার, উনি মেজর জেনারেল চ্যাটের বাল। তোর মতো চ্যাটের বাল বাংলাদেশের দরকার কি? কিছুই করতে পারে না। তারপরেও ভাই, যতগুলি আপনাদের বিরুদ্ধে ভিডিও করি সব ভিডিওগুলোতে একটা কথা বলি, আপনারাই আমাদের স্বপ্ন, আপনাদেরকে সারা ভাই এই দেশ চলবে না। আপনাদের অপকর্মের কারণে এই কথাগুলি বলি। ভাই, আপনার সেনা প্রধান, আপনার এক লেফটেন্যান্ট কর্নেল একটা নারীকে ধর্ষণ করেনি? আপনার শফি করেনি? আপনার শফি, আপনার যে বিমান বাহিনী প্রধান একটা ছিল হান্নান, ধর্ষণ করে নাই বিমান বাহিনীর নারীদেরকে? কি আপনার সেনাবাহিনীর কাছে যদি আপনার লোক যদি নিরাপদ না থাকে, আমি নিরাপত্তা আপনার কাছে কিভাবে চাবো? আপনি আমার নিরাপত্তা কিভাবে দিবেন? এইভাবেই দেশটা চলছে ভাই। এই জায়গা থেকে বের হইতে হবে। যদি বের হইতে না চান, যেটা এখন হবে, আগে মানুষ কথা বলতো না, আপনার নিয়ে কিছু বলতো না, এখন বলে। আপনাকে শুনতে হবে, শোনার প্রস্তুতি নিয়ে তারপরে। আর যদি মনে করেন দেশটাকে ভালোবাসেন, আসলে সেনাবাহিনীটাকে ভালোবাসেন, সেনাবাহিনীর সম্মান ফিরিয়ে আনতে চান, তাহলে ভাই ওই যে 18 সালে যে শয়তানির পাহারা দিছিলেন না, ওইটা করা যাবে না। জেনুইন কাজ করতে হবে। নির্বাচনে কোনো ধরনের শয়তানি করার চিন্তা ভাবনা মাথার থেকে ছেড়ে ফেলতে হবে। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর বাইরের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটা বললে লাভ নেই, কারণ এখানে এই যে সেলিম আজাদ এটাতে বসায় রাখছে। জাউরামির যত জাউরামি আছে, ওয়াকার যেমন এক জাউরা, ওইটা আরেক জাউরা, সব জাউরাগুলির পাশে এনে তারপরে দাঁড় করিয়েছে। এই জাউরাগুলির দিয়ে যত জাউরামি আছে জাউরামির চেষ্টা করে। 9 ডিভিশনের আসাদুল ভাই, উনি আমি যতটুকু জানি একটু ভালো মানুষ, এর আশপাশে যা আছে, আর এর বাইরে এটার পাশে যে কটা আছে সব কটা বদমাইশ, লুচ্চা, লাফাঙ্গার, দুর্নীতিবাজ, চোর, এগুলোর এনে বসিয়েছে। এগুলো বহুত জাউরামি করার চিন্তা ভাবনা করতে পারে। তো এখন কি করতে পারে, আমি অনেক কিছু এখনো বলার মতো সময় আসে না, এবং কিংবা বললে এগুলো একটা ভীতি তৈরি হবে, আমি সেই ভীতি তৈরি করতে চাই না। কিন্তু একটু সজাগ রাখার জন্য বলছে অন্য গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, তাদেরকে। যেটা হইতে পারে, ধরেন 300 আসনের রেজাল্ট হইলো, এই 300 আসনের রেজাল্টের মধ্যে 200টার আসনের রেজাল্ট হয়ে গেল। এর মধ্যে দেখা গেল কোনো একটা দল 130টা আসন পেল, এক দল 70টা আসন পেল। তো যারা 70টা পেল তারা চিন্তা করলো যে 200 আসনের মধ্যে ওরা 130 পেয়ে গিয়েছে, তাহলে তো ওই 100-র মধ্যে ওরা 50 পাইলেই তো হয়ে গেল, মানে আর 20টা হলেই তো হবে। সো তোরা তো এখানে 50টা বেশি পাবে। ওরা তখন একটা গ্যাঞ্জাম লাগাবে। এই গ্যাঞ্জামটা লাগাবে কারা? এই সেলিম আজাদ তার বাহিনী দিয়ে লাগাবে, আওয়ামী লীগের লোকজনকে মাঠে নামাবে, নামায় তারপর নির্বাচনের দিন একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি করবে, দেশে একটা গৃহযুদ্ধ একটা ভাব শুরু হবে। তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে বলবে যে আমাদের কিছু করার নেই, আমরা ক্ষমতা নিতে হবে। তারপরে নির্বাচন হবে না, কিছুই হবে না, তারা দেশ চালায় আস্তে আস্তে আবার ফের বাংলাদেশের মানুষ ভুলে যাবে সবকিছু। হ্যাঁ, আওয়ামী লীগের প্রতি আরেকটু সহনশীল করে তারপরে 2 বছর পরে ধরেন একটা নির্বাচন দিবে, তখন আওয়ামী লীগ সহ এসে জয়েন করবে। কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই। আমরা যতদিন জীবিত আছি, আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করবে, করে ক্ষমতায় আসতে পারবে, এটা নিয়ে আমরা টেনশনই করি না। আনলে আওয়ামী লীগরা আনলে, এটা বিএনপি যদি ভালো হয় তাহলে বিএনপি আসতে দেখ, কোনো সমস্যা নেই। কিন্তু তারা এটা করবে, এটা করে তারপরে এই আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসিত করার চেষ্টা করবে। আমার কাছে থাকা তথ্য এরকম একটা কিছু ঘটাইতে পারে। এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন। এত ইজি হবে না, পরিকল্পনা যদি কেউ নিয়েও থাকে এই জিনিসটা এত ইজি হবে না। আমাকে গত 3-4 দিন আগে একজন এরকম, এই যেটা বললাম যে তার ক্যান্ডিডেট, তার ওই কর্মীদেরকে তালিকা নিয়ে তারপরে তারা করছে। আপনি তার তালিকা নিয়ে আপনি কি করবেন জানি না আমরা। তো এগুলি করে যদি নাকি কোনো বিশৃঙ্খলা, কোনো শয়তানি করার চিন্তা ভাবনা মাথায় থাকে, সেটা বাদ দিয়ে দেন। আবারও বলি ভাই, আপনারা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গায় আছেন। এই গর্বটা আমরা সারা জীবন করতে চাই। আপনাদেরকে বাংলাদেশের মানুষ 5 তারিখে যে সম্মানটা দিয়েছে, এই সম্মানের যোগ্য আপনারা না, আপনারা বহুত চাওরা। আপনারা তারা ওই 5 তারিখেও আপনারা গুলি করে মানুষ মেরেছেন, এই সেনাবাহিনী। আবার সেগুলো বিচার করতে চাই দেখা আপনারা তাদের সাব জেলে ওয়াইফাই, বাসার খাবার, বউয়ের সাথে আকাম কুকাম করার সুযোগ, গার্লফ্রেন্ডে পাঠান কিনা আল্লাহ জানে, সবই করতে দেন। এটারে জেল বলে?
খুনি, চোর, ও গুমের সাথে জড়িত, তারা আপনি নিরাপত্তা দিয়ে রেখেছেন। আপনাদের এই জায়গা থেকে ভাই বেরোতে হবে। অপরাধ করবেন, ওই যে তনুকে মেরেছে আপনার সেনাবাহিনীর লোক, এই ওই সময় ওই জায়গায় ছিল সম্ভবত এনায়েত জিওসি, তার বউ, যে এক ব্রিগেডিয়ার, তার ছেলে, তারা ছিল। আপনি তাদের বিচার করেন নাই, এখনো করেন নাই। বিচার করতে গেলে আপনারা সব আবার ওই ক্লাস্টার ফর্মে চলে আসেন, সব আপনাদের লোকজনের বাঁচানোর ব্যাপারে আপনারা এক হয়ে যান। জাউরামি করে সম্মান নিয়ে থাকা যাবে না, একদম পুলিশ বানায় ফেলবো। পুলিশরা যেরকম গালাগালি করা যায়, মানুষ নাম শুনলে গালি দেয় না, ঘুষখোর বলে না, পুলিশ ভাই রাগ করেন না কিন্তু, পুলিশ ভাই আপনারা কিন্তু ঘুষখোর, ঠিক আছে? কারণ আপনাদের জন্মটাই হয়েছে ঘুষ খাওয়ার জন্য, আপনারা এটাকে কিছু মনেও করেন না। আপনারা ঘুষ খাইতেই চান, যদি আসলে ভালো হইতে চাইতেন 5 তারিখের পরে ভালো হইতেন, পুলিশে ভালো হইতে দেখেনি। সব মানে ধরেন 2% ভালো মানুষ, কারণ আপনি এটারে কি বলবেন, এটা কোনো পার্সেন্টেজে আনতে পারবেন? যে কারণে পার্সেন্টেজে আনতে চায় না, এরা 98% খারাপ, ঘুষখোর, এইটা পুলিশের হয়ে গিয়েছে। সো আর্মিও যেহেতু এরকম জাউরা, তো আর্মির এত ভালো সাজানোর কিছু নাই। তো আপনাদের এগুলো এইভাবে আস্তে আস্তে মানুষের সামনে আপনাদেরকে এইভাবে তুলে ধরা হবে। হ্যাঁ, আপনি ভালো যদি হইতে চান, ভালো কাজ করতে হবে ভাই। আশা করি ভালো কাজ করবেন, আপনাদেরকে সম্মান করতে চাই, সম্মান করব। আপনাদের বলা লাগবে না ভাই, আপনাদের পায়ে ধরে মাপ চায় ভিডিও, একদম ওপেনে ভিডিও বানাবো যদি আসলে আপনারা ভালো কাজ, কিচ্ছু বলা লাগবে না, আমার 1 টাকাও দেওয়া লাগবে না, কোনো সুবিধাও দেওয়া লাগবে না, কচু খেতিদের মতো ভাতাও দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আল্লাহর কসম করে এই ভিডিও তো বললাম, আপনাদের ভালো কাজ যেদিন দেখবো যে না ভিডিও আর্মি আসলেই ভালো কাজ করছে, ভালো কাজ করার চেষ্টা করছে, মাপ চাবো। যার যার কথা বলে, কথা খারাপ কথা বলেছে সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চাই নিব। কিন্তু ভালো আপনারা হইতে হবে। আর ভালো যদি না হন, আগের মতো ভালো হবেন না, আবার সম্মান নিয়ে থাকতে যাবেন, যা মনে চায় তাই করবেন, আপনারা কিছু বলা যাবে না, ওদিন গুজার গায়ে ভাই, ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনোই। আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা করতে পারবে না। সবাই ভাতা দিয়ে আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না। ভালো কাজ করতে হবে, ভালো কাজ করে তারপর ভালো স্বাস্থ্য হবে। এই ভাতাপ্রাপ্তদের চান্দাবাজরা ভাতা দিয়া নিজের মান সম্মান রক্ষা করা যাবে না। আল্লাহ হাফেজ।